আসসালামু আলাইকুম। এডুকেশন ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যারা আমরা জানি যে নবম শ্রেণীতে উঠে সর্বপ্রথম বিভাগ চয়েস করতে হয়। তার মধ্যে যারা বিজ্ঞান বিভাগ চয়েস করেন তাদের জন্য যে ৪ টে সাবজেক্ট রয়েছে তার মধ্যে ফিজিক্স অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আজকে আমি এই ফিজিক্স সাবজেক্টেরই চ্যাপ্টার 2 যেটাতে গতি রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আমি যদি একটি বিষয় সবাইকে বলে নিই তাহলে বলতে চাই আসলে ফিজিক্সটা কি আসলে। এটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আসলে আমরা চতুর্দিকে যা কিছু দেখি প্রাকৃতিক যে নিয়ম, দ্যাট মিনস দ্য ল অফ নেচার, অর্থাৎ প্রকৃতির নিয়ম, প্রকৃতিতে বাস্তবে যা ঘটে যাচ্ছে এটা আসলে আমরা দেখতে পারি বাট ওটা আমরা ফিল করি না কখনো। যদি আমরা বাস্তবে ফিল করি তাহলে আসলে ওটাই ফিজিক্স। যেমন আমরা তো অনেক চতুর্দিকে অনেক শুনি যে গতিটা কি। গতি আমরা বলি যে অমুক এত গতিতে গাড়ি চালাচ্ছে, অমুক বাস এত গতিতে চালাচ্ছে। আসলে বুঝি আসলে অ্যাটলিস্ট গতিটা কি, গতির সংজ্ঞাটা কি যদি বলা হয়। আসলে যারা সায়েন্সের স্টুডেন্ট থাকে তারা কম বেশি সকলেই পারে, বাট যারা আর্টস অথবা কমার্স নিয়ে যারা পড়ে, যদি এই বিষয়ে তাদের কখনো ধারণা না থাকে, ন্যূনতম এই বিষয়ে যদি কখনো তারা না পড়ে, তাহলে তারা বলতে পারবে না আসলে গতিটা কি। আজকে আমি এই গতির যে বিষয়টা রয়েছে এটা নিয়ে আমি আলোচনা করব। আমি আলোচনার শুরুতেই যে বিষয়টা এখানে রয়েছে, আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে মেইন টপিকস থাকবে। ১ নম্বরে আমি আলোচনা করব স্থিতি এবং গতি। ২ নম্বরে বিভিন্ন প্রকার গতির যে প্রকার থাকবে সেটা নিয়ে। ৩ নাম্বার হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি। ৪ নাম্বার হচ্ছে দূরত্ব ও সরণ। ৫ হচ্ছে দ্রুতি ও বেগ। ৬ নম্বরে রাখছি ত্বরণ ও মন্দর। ৭ নম্বরে রাখছি গতির সমীকরণ। আর ৮ নম্বর হচ্ছে পড়ন্ত বস্তুর যে সূত্র সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এখানে আমি যে গতির যে সমীকরণগুলো আছে সেগুলো আমি লিখে রাখছি। আর এই পাশে আমি গতি যে কত প্রকার হতে পারে সেগুলো আমি এখানে মোটামুটি লিখে রাখছি। এখন আমি যদি আসি গতিটা কি। গতিটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তু গতিশীল হয়, অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে আমরা গতি বলবো। এখন যদি সকলে বলে মানে প্রশ্ন উঠতে পারে যে প্রসঙ্গ কাঠামোটা কি। সকলে খাতা এবং কলম নিয়ে বসবেন আমার এই ক্লাসটা করার সময়। আমি যখন কোনো কিছু বলবো তখন সেটা নোট করে রাখবেন। আসলে প্রসঙ্গ কাঠামোটা কি? যার সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতিশীলতা পরিমাপ করা যায় সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। যেমন আমি যদি এই যে আমার পিছনে বোর্ড রয়েছে, হোয়াইট বোর্ড রয়েছে, এই হোয়াইট বোর্ডের সাপেক্ষে এখন আমি এখানে দাঁড়ায় আছি। এখন হোয়াইট বোর্ডের সাপেক্ষে আমি হচ্ছে স্থির আছি, অর্থাৎ হোয়াইট বোর্ড না, আমার এই যে সামনে যে বস্তুগুলো দেখতে পাচ্ছেন যে হোয়াইট বোর্ড দেয়াল, এটা সাপেক্ষে আমি এখন কি আছি? স্থির আছি। হ্যাঁ, এখন আমি যদি এই একটু নড়াচড়া করি, একটু মুভ করি, যদি আমি এই পাশ থেকে এই পাশে যাই, অর্থাৎ আমার অবস্থানের পরিবর্তন করি, তখন দেখেন আমাকে গতিশীল লাগছে। এটার কারণ কি? মেন কারণ কি? আপনি এই হোয়াইট বোর্ডের দিকে খেয়াল রাখছেন। এই হোয়াইট বোর্ডটার সাপেক্ষে আমি হোয়াইট বোর্ডটা এখানে আছে বাট আমার স্থানের পরিবর্তন হচ্ছে। আমি হোয়াইট বোর্ডটা জায়গায় আছে বাট আমি এখান থেকে সরে যাচ্ছি। তাহলে আপনি এই হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করার কারণে আমাকে কি গতিশীল মনে হচ্ছে। আর আবার যখন আমি হোয়াইট বোর্ড আমি জায়গায় দাঁড়ায় আছি, আমার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ হোয়াইট বোর্ডেরও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, তার সাপেক্ষে আমাকে কি স্থির মনে হচ্ছে। এটা হচ্ছে গিয়ে, তাহলে আমরা যদি প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি, অর্থাৎ আমাদের চতুর্দিকে যে বস্তুগুলো আমরা দেখতে পারি তার সাপেক্ষে, যে অবজেক্ট গুলো আমরা দেখতে পারি তার সাপেক্ষে আমরা সবকিছুকে কি গতি বা স্থিতিশীল আছে কিনা সেটা আমরা কি পরিমাপ করতে পারি। যেমন সিম্পল আমি একটা উদাহরণ যদি দিই,
যদি দুজন ব্যক্তি মনে করেন একটা বাসের ভিতর বসে আছে এবং বাসটা গতিশীল, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, দুজন ব্যক্তি যদি বাসের ভিতর বসে মনে করেন চা খাচ্ছে, তাহলে ওই দুজন ব্যক্তি একে অপরের সাপেক্ষে কি দুজনই গতিশীল আছে, বাট ওই দুজন ব্যক্তি কিন্তু কি স্থির মনে হবে তাদের একে অপরের সাপেক্ষে। কিন্তু বাইরে থেকে যখন ওই দুজন ব্যক্তি যখন বাইরের প্রকৃতির দিকে তাকাবে, তখন তাকে কি সে ভাববে যে আমি গতিশীল। কোন কারণে? কারণ বাইরের গাছপালা, বাইরের প্রকৃতি, সেখানে বাইরের গাছপালা গুলো যখন স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, তখন তার দিকে যখন তাকাচ্ছে, তখন তো সে তাকে গতিশীল মনে হচ্ছে। কিন্তু ভিতরে বাসের ভিতরে যে যারা বসে আছে তাদের সকলের দিকে যদি তাকাই, তাহলে ভাববে যে সে কি আছে, স্থির আছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে তাদের দুজনের কোনো বাইরের যে সবাই স্থির কাঠামোর সাপেক্ষে কল্পনা করতেছে, কিন্তু বাইরের যে বাহ্যিক পরিবেশ তার দিকে যখন তাকাবে, তখন তাকে নিজেকে কি মনে হবে, গতিশীল মনে হবে। এটা হচ্ছে মেন কারণ। তাহলে আমরা আলটিমেটলি আমরা গতির সংজ্ঞা কি দিতে পারি, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হয়, তখন তাকে আমরা বলবো গতি। আর যদি অবস্থানের পরিবর্তন না হয়, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না হয়, তখন আমরা সেটিকে বলবো স্থিতি। আর প্রসঙ্গ কাঠামোটা কি বললাম, প্রসঙ্গটা কাঠামো হচ্ছে যার সাপেক্ষে কোনো কিছুর গতি বা স্থিতি আমরা পরিমাপ করতে পারবো, সেটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। এখন আমাদের গতি যদি আমরা কল্পনা করি, একটা হচ্ছে আপেক্ষিক গতি, একটা হচ্ছে আপেক্ষিক আর আপেক্ষিক গতি, আরেকটা হচ্ছে পরম গতি। যদি আমরা কল্পনা করি গতি, প্রাথমিক অবস্থায় গতি দুই প্রকার, একটা হচ্ছে আপেক্ষিক আর একটা হচ্ছে পরম। এখন আপেক্ষিক গতিটা কি? যদি আমি বলি আপেক্ষিক গতিটা কি, গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর গতি বা স্থিতি পরিমাপ করা হয়, কি বললাম, গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো কিছুর গতি বা স্থিতি আমরা পরিমাপ করতে পারি, তখন সেটাকে বলবো আমরা আপেক্ষিক স্থিতি বা গতি। এখন যেমন আমি যদি কল্পনা করি যে পৃথিবী কি স্থির? কখনোই না, পৃথিবী স্থির না। কারণ পৃথিবী আমরা জানি সূর্যকে কেন্দ্র করে তার অনেক গতিকে প্রদক্ষিণ করতেছে, ঠিক আছে? তাহলে আমরা যদি পৃথিবীর সাপেক্ষে আমার গতি কল্পনা করি, তাহলে এটা কি, এটা হচ্ছে কি বল, আপেক্ষিক গতি, ঠিক আছে? আর আলটিমেটলি আমরা যদি কল্পনা করি আমি যে স্থির আছি, এটা আমি আলটিমেটলি আমরা বলতে পারবো না এটা আমি স্থির আছি। কারণ কি, পৃথিবী একটা আমরা জানি সূর্যকে, বিজ্ঞানের যে ব্যাখ্যা, সূর্যকে প্রদক্ষিণ করে সে কি করতেছে, 24 ঘন্টায় 365 দিনে একবার কি করতেছে, আবর্তন করতেছে। এখন আরেকটা আছে দেখো, পরম গতি। পরম গতিটা কি? আমরা যদি কল্পনা করি, মানে এটা কখনো সম্ভব নয়, পৃথিবীতে পরম কোনো গতি কখনোই সম্ভব নয়। কারণটা কি আমি যদি বলি, যে আমি যদি পৃথিবীটাকে সম্পূর্ণ স্থির কাঠামো হিসাবে ধরে নিই, মূলত পৃথিবী কি গতিশীল, কিন্তু আমি এটাকে ধরে নিলাম, যখন ধরে নেব যে পৃথিবীটা কি স্থির, তখন আমি এটা সংজ্ঞা বলতে পারি সম্পূর্ণ স্থির কাঠামোর সাপেক্ষে যদি কোনো কিছুর স্থিতি বা গতি আমি পরিমাপ করি, তখন সেটাকে বলবো পরম গতি বা পরম স্থিতি। কিন্তু বাস্তবে এই পরম গতি বা স্থিতি কি বলো, কখনোই সম্ভব নয়। এটা সম্ভব নয়। কারণ কি? কারণ আমাদের পৃথিবী থেকে কি কখনো আমরা পৃথিবীর ঘূর্ণন কি থামাই রাখতে পারবো? কখনোই পারবো না। এজন্য আমাদের একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি, সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, কিন্তু আমি যদি লিখি সকল গতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক,
সকল গতি পরম, সকল সকল স্থিতি, সকল স্থিতি আপেক্ষিক, আপেক্ষিক কিন্তু কিন্তু কোন গতি পরম নয়, কোন স্থিতি পরম নয়। এটা যদি আমি আপেক্ষিক গতি আর পরম গতির সংজ্ঞা যদি বুঝে থাকেন তাহলে এই কোশ্চেনের উত্তরটা অবশ্যই পাবেন। কারণ কি, যে আপেক্ষিক গতিটা কি বলছি, যে আপেক্ষিক গতি বা স্থিতি, যে গতিশীল কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো গতি বা স্থিতি পরিমাপ আমরা করতে পারি তখন সেটাকে বলবো আমরা আপেক্ষিক গতি। আর পরম গতি কোনটা, যে মানে প্রসঙ্গ কাঠামোটাকে যদি সম্পূর্ণ স্থির ধরে নেওয়া হয় তখন তার সাপেক্ষে আমরা যদি কোনো গতি বা স্থিতি পরিমাপ করি তখন সেটাকে বলবো পরম গতি বা পরম স্থিতি। এখন পরম গতি সম্ভব, বাট পরম স্থিতি কখনোই সম্ভব না। কারণটা একদম এর আগে বলেছি যে পৃথিবীটা সম্পূর্ণ কি আবর্তনশীল, ঘুরতেছে, চতুর্দিকে সূর্যকে কেন্দ্র করে কি করতেছে, ঘুরতেছে। ঠিক আছে, এখন আমি তো কখনোই পৃথিবীর এই ঘূর্ণনকে আমার পক্ষে থামানো সম্ভব, আমার বা তোমার পক্ষে, কারোর পক্ষে সম্ভব নয় একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। এজন্য আমাদের এটা ক নম্বরে আসে থাকে যে সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক কিন্তু কোন গতি পরম নয়, কোন স্থিতি পরম নয়। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আশা করি স্থিতি এবং গতি, স্থিতি এবং গতি যারা খাতা কলম নিয়ে বসছেন তারা এটা স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও মুভ অন করে তারপর এটা তুলে নিন। আশা করি তাহলে প্রসঙ্গ কাঠামো, তারপর স্থিতি, গতি এটা নিয়ে বুঝতে পারছেন। এখন আমাদের দ্বিতীয় যে বিষয় হচ্ছে বিভিন্ন প্রকার গতি, বিভিন্ন প্রকার গতি। তাহলে এক নম্বরটা ক্লিয়ার। এখন আমি দুই হচ্ছে বিভিন্ন প্রকার গতি। এখন আমি দেখেন পাশে লিখে রাখছি যে একটা গতি হতে পারে একটা কি সরল, মানে এই আপেক্ষিক গতিটাই, মানে পৃথিবীতে বিভিন্ন প্রকার গতি রয়েছে, যে কত প্রকার গতি রয়েছে এটা তো আসলে বলা মুশকিল। তা এই সমস্ত গতিকে এই কয়েকটি ভাগের ভিতর অন্তর্ভুক্ত করছে। যেমন একটা হচ্ছে সরল রৈখিক গতি, একটা ঘূর্ণন গতি, একটা চলন গতি, একটা পর্যায়বৃত্ত গতি, আর একটা হচ্ছে সরল স্পন্দন গতি। এখন আমি যদি বলি যে সরল রৈখিক গতি কি, তাহলে এমসিকিউতে আসতে পারে যে গতির সবচেয়ে সহজ উদাহরণ কোনটি। মনে রাখবেন, গতির সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে সরল রৈখিক গতি। এখন সরল রৈখিক মানে কি, সরল রেখা। এটা সরল রেখা মানে কি, এরকম সোজা, এরকম আঁকা বাঁকা হতে পারবে না। তাহলে যদি এরকম সোজা রাস্তায়, এরকম সোজা রাস্তায় যদি কোনো কিছু গতিশীল থাকে তখন সেটাকে আমরা বলবো কি, সরল রৈখিক গতি। যেমন আমি যখন সাইকেল যখন চালাবো, রাস্তাটা একদম একটা সোজা রাস্তা হতে হবে। যদি রাস্তাটা এরকম সোজা হয় এবং সে যদি একদম সোজা স্ট্রেট চালায় তখন সেটাকে আমি সরলরৈখিক গতি বলতে পারবো। তারপর দুই নাম্বার আমি বলতে পারবো আসতে পারি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কি, দেখো আমরা সকলেই দেখে থাকি যে একটা বস্তু ঘুরতেছে, বাট ওইটার সংজ্ঞা আসলে মেন আমরা জানি না। আসলে যদি আমি একটা ফ্যানের কথা চিন্তা করি, একদম বাস্তব যে উদাহরণ, ফ্যানের যে তিনটে পাখা থাকে এরকম, তাহলে ফ্যান যখন মুভ করে তখন কি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এবং এরা যখন মুভ করে, যখন ঘুরে, তখন কিন্তু এদের কিন্তু একটা দূরত্ব কিন্তু কখনো চেঞ্জ হয় না, একই দূরত্ব থেকে ঘুরতে থাকে। তাহলে আমরা যদি ঘূর্ণন গতির সংজ্ঞাটা বলি যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো কিছু যদি সম দূরত্ব থেকে ঘুরতে থাকে তখন সেটাকে বলবো আমরা ঘূর্ণন গতি। যেমন দেখো ফ্যানের গতি, ঠিক আছে। তারপর আমরা বলতে পারি যে পৃথিবীর গতিটাও একটা ঘূর্ণন গতি। কারণ কি, পৃথিবীও কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে সে কি করতেছে, সম দূরত্ব থেকে ঘুরতেছে।
তাহলে আমরা এই পৃথিবীর গতি, ফ্যানের গতি, এগুলোকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি। আর চলন গতি দেখেন সবকিছুই চলন গতি হতে পারে। অর্থাৎ চলন গতিটা কি, যে কোনো গতিশীল বস্তু, ঠিক আছে, কোনো গতিশীল বস্তু সেটা কি আঁকা বাঁকা যেতে পারে, সেটা ঘুরতে পারে, ঠিক আছে। অর্থাৎ বইয়ের যে আছে যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি এর সকল কণা একই সময়ে একই দিকে অতিক্রম করে, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো কি চলন গতি। যেমন আমি যদি একটা বই যদি আমি এরকম মুভ, এই যে আমার এই কলমের কথাই বলি, এই কলমটা যদি আমি এরকম মুভ করতেছি, দেখেন যখন আমি এরকম মুভ করতেছি কোনো কোণায় কিন্তু এখানে থেকে যাচ্ছে না। অর্থাৎ সকল কোণা একই সময়ে একই দিকে যখন এরকম চলনশীল হবে, যখন মুভ করবে, তখন সেটাকে বলবো আমি চলন গতি। এখন তারপর আসেন পর্যাবৃত্ত গতি। এটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গতির ভিতর, এই পর্যাবৃত্ত গতিটা। তা আমি যদি বলি পর্যাবৃত্ত গতিটা কি, যে গতিটা বারবার বারবার ঘটে তার ঘটনাটা। যেমন আমি যদি বলি যে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা দেখেন আমরা জানি যে এটা একই দিক থেকে একইভাবে মুভ করে, একই দিক থেকে সমান দূরত্ব থেকে মুভ করে। তারপর পৃথিবীর গতিটাকেও আমি পর্যাবৃত্ত গতি বলতে পারবো। অর্থাৎ কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিক থেকে একইভাবে অতিক্রম করে, একই দিক থেকে একইভাবে অতিক্রম করে। অর্থাৎ আমাদের ঘড়ির কাঁটা কখনো কি এই সবসময় আমরা জানি কি এইভাবে ঘুরে, তাই না, এরকম এইভাবে ঘুরবে এরকম, এটা কি কখনো কি উল্টা ভাবে এরকম ঘুরবে? যদি ঘুরে, হ্যাঁ ঘুরে, সেটা নষ্ট ঘড়ি, ঠিক আছে। কিন্তু ভালো ঘড়ি কখনোই কি ভালো ঘড়ি সবসময় এই পথে মুভ করবে এবং এদের দূরত্ব কখনো কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে এটাই আমাদের পর্যাবৃত্ত গতি। আর মনে রাখবেন এই পর্যাবৃত্ত গতি, ফ্যানের গতিটাকেও আমরা পর্যাবৃত্ত গতি বলবো, কারণ এটাও দেখেন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিক থেকে একইভাবে ঘুরতেছে, ঠিক আছে। এজন্য আমাদের এই পর্যাবৃত্ত গতি দেখেন বৃত্তাকার, তারপরে উপবৃত্তাকার, উপবৃত্তাকার, তারপরে সরল রৈখিক, সরল রৈখিক, এই তিন প্রকারই হতে পারে, এমসিকিউতে আসতে পারে। পর্যাবৃত্ত গতি মানে নিচের কোনটি পর্যাবৃত্ত গতির সাথে সম্পৃক্ত নয়? মনে রাখবেন যেখানে একটা জিনিসের সাথে তিনটা বিষয় সম্পৃক্ত থাকে সেটা কিন্তু বহু নির্বাচনীতেও আসতে, বহু নির্বাচনী অভিক্ষা যেটা থাকে ওইটাতেও আসতে পারে। আবার যে ক খ গ দেখাতে এই তিনটা দিল, আরেকটা অন্য আরেকটা দিল, ঠিক আছে। তাহলে এই পর্যাবৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার কিংবা সরলরৈখিক হতে পারে। বৃত্তাকার কোনটা বললাম, ফ্যানের গতি। আর উপবৃত্তাকার দেখো হ্যালির ধূমকেতু। তারপর আমাদের পৃথিবীর গতিটা দেখেন পৃথিবীটা কি আমরা জানি পৃথিবী সম্পূর্ণ গোলাকার নাই, এরকম একটু, এই যে ডিমের মতো এরকম একটু কি এই দুই পাশে একটু চাপা, তাহলে এটাও আমাদের উপবৃত্তর আকৃতি এরকম। তাহলে পৃথিবীর গতিটা উপবৃত্তাকার। তারপর আমি যদি সরল রৈখিক গতি, এই যে পিস্টনের যে গতিটা বইয়ে আছে, স্প্রিং এ ঝুলিয়ে রাখা দুলতে থাকা বস্তু, আমি যদি এরকম যদি এখানে একটা স্প্রিং, এরকম এরকম স্প্রিং এ যদি কোনো একটা বস্তু এরকম ঝুলাই রাখি, ঠিক আছে, তা ঝুলাই রাখলে সে বস্তুটা কি এইভাবে একই দিক থেকে একইভাবে এরকম দেখেন এরকম দুলতে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে স্প্রিং এ দুলতে থাকা কোনো বস্তু, এই যে এটা দেখেন এটা একটা কি মানে এই যে এখানে যে পথটা থাকবে এটা একটা সরল রৈখিক পথ, ঠিক আছে। এজন্য এটাকে বলা হচ্ছে সরল রৈখিক গতি। তাহলে আমাদের পর্যাবৃত্ত গতি কি হতে পারে, হ্যালির ধূমকেতুর গতি আছে, তারপর ফ্যানের গতি, কিংবা মানে স্প্রিং এ ঝুলিয়ে ঝুলিয়ে দুলতে থাকা কোনো বস্তু, এটা হচ্ছে আমাদের কি সরল রৈখিক পর্যাবৃত্ত গতির ভিতর যে প্রকারটা আছে। আর সর্বশেষ যে টপিকসটা আছে সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতিটা কি, যে আমরা যদি সরল দোলক, দোলক ঘড়ির কথা, দোলক ঘড়ি তো সকলেই চেনেন, এই দোলক ঘড়ির কথা চিন্তা যদি করি আমি, এই দোলক ঘড়িটা কি হয় এরকম এরকম দুলতে থাকে। অর্থাৎ কোন গতি, কোন বস্তু যদি
কোনো বস্তুর গতি যদি মানে তার সম্পূর্ণ সময়ের সম্পূর্ণ পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে মুভ করে। কি বললাম যে এই যে আমরা যদি এইখান থেকে এইটুক যদি আমি মনে করলাম একটা দোলকের পর্যায়কাল, অর্থাৎ এইখানে যায় আবার এইখানে যখন এরকম এখানে রয়েছে, এখান থেকে আমি দুল দিলে এইখানে যখন এইদিকে যাবে যায় আবার এইখানে মুভ করবে, তখন এটা সম্পূর্ণ সময় যদি আমি টি ধরি, অর্থাৎ পর্যায়কাল পর্যায়কাল যদি সম্পূর্ণ একটা দোল দিতে তার পর্যায়কাল যদি টি ধরি, তাহলে এইটুক হবে কি, এইটুক টোটালটা যদি টি হয়, আমরা জানি এইটুক আর এইটুক কি তার সমানভাবে দুলতে থাকবে সব সময়। এদের দোলক ঘড়ির কথা চিন্তা করলে বুঝতেই পারবেন। তাহলে এইটুক কত, টি/2, আবার এইটুকু কত, টি/2। ঠিক আছে, তাহলে টোটাল মিলে কি হচ্ছে, টি/2 আর টি/2 যোগ করলে টি হয়। ঠিক আছে, তার মানে আমি যদি এটা সংজ্ঞা দিতে চাই সরল স্পন্দন গতি, যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে যায়। কি বললাম, কোন গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে যাবে, তখন সেটাকে বলবো আমি কি, সরল স্পন্দন গতি। তারপর আরেকটা জিনিস খেয়াল মনে রাখবেন, সরল স্পন্দন গতির এইখানে আমাদের একদম এই যে যে মেন পয়েন্ট, এইখানে এই বিন্দুতে এর বেগটা থাকবে সবচেয়ে বেশি, ভি ম্যাক্স মানে ম্যাক্সিমাম বেগ, এখানে বেগটা থাকবে সবচেয়ে বেশি। কারণ আমি যখন আপনারা যদি আরেকটা সবচেয়ে বাস্তব উদাহরণ, ছোটকালে যে দোলনা দোলনা দোলনাতে সকলে উঠছেন, দোলনার কথা যদি কল্পনা করেন, যখন এরকম একজন ধাক্কা দেয় তখন কি হয়, শুরুতেই তার বেগটা কি থাকে, যখন শুরুতেই দিচ্ছেন তার বেগটা অনেক বেশি থাকে। ঠিক আছে, একদম সর্বোচ্চ বেগ এখান থাকে। আর এই পয়েন্টে এসে যদি আমি এটা তার আলটিমেট শেষ পয়েন্ট বলি, এই পয়েন্টে এসে তার বেগটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়, অর্থাৎ এইখানে বেগটা সর্বনিম্ন হয়। কারণ কি, কারণ এইখানে বেগটা যদি সর্বনিম্ন না হতো, সে কি এখানে দাঁড়াতো না, কিছু তো আরো সামনে মুভ করে চলে যেত। এইখানে তার এই মেন সেন্ট্রাল বিন্দুতে, কেন্দ্রবিন্দুতে থাকে কি, সর্বোচ্চ থাকে বেগ, আর তার সর্বশেষ যে অবস্থান সেখানে তার বেগটা হয়ে যায় কি, জিরো। আবার একইভাবে এখানে এসে জিরো হয়, আবার এখানে আসে, এখানে এসে বেশি হয়, আবার এখানে এসে কি হয়ে যায়, কমে যায়, আবার এখানে এভাবে কি থাকে, দুলতে থাকে। তাহলে এটা আমাদের এটা মনে রাখবে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে গতির বিভিন্ন প্রকার, অর্থাৎ 2 নাম্বার টপিক শেষ হয়ে গেল। এখন আমাদের 3 নাম্বার আসলে স্কেলার এবং ভেক্টর রাশি। স্কেলার এবং ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিই কারণ এটা শেষ। আগেই বলছি, ফিজিক্স বুঝতে হলে তোমাকে ফিল করতে হবে, একদম বাস্তবের সাথে তুলনা কল্পনা করতে হবে, একদম বাস্তব। যেমন আমরা যদি সামান্য কথা যদি আমি কিছু বলি, যে ফ্যান ফ্যান যখন ঘোরে, আমি কি যখন সুইচটা অন করি সাথে সাথে কি একদম অনেক জোরে মুভ করে, না। আবার যখন আমি ফ্যান যখন অফ করে দিই তখন কি সাথে সাথে কি একদম থেমে যায়, না, কিছুটা সময় নেই। কেন, এই যে ফিল করা কেন এরকমের হয়, ঠিক আছে, এই যে ফিল করাটাই মূলত ফিজিক্স। ঠিক আছে, আশা করি আস্তে আস্তে বুঝতে পারবেন এটা কেন হয়। আচ্ছা, এখন আমাদের আজ 3 নম্বরের আছে কি, স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার ও ভেক্টর রাশি। তা রাশিটা কি, এই রাশি আগে যদি বলি যে রাশি জিনিসটা কি, এই ভৌত জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারবো সেটাকে আমি রাশি বলবো। কি বললাম, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটাকে রাশি বলে। এই সমস্ত রাশিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। এখন স্কেলার রাশিটা কি, স্কেলার রাশি যদি বলি, যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, শুধুমাত্র মানের প্রয়োজন হয়, কোনো দিকের প্রয়োজন হয় না, সেটাকে আমি স্কেলার রাশি বলবো। যেমন কি হতে পারে, যে ভর, তারপরে দূরত্ব,
তারপরে কাজ, তারপর ক্ষমতা, ঠিক আছে, তারপর দ্রুতি ইত্যাদি। এগুলো কি স্কেলার রাশি, কারণ এটা পরিমাপ করার জন্য শুধুমাত্র আমার কি মানের প্রয়োজন। আমি যদি তোমাকে বলি যে তোমার ভর কত, তা তুমি বলবা না নাকি উত্তর দিকের ভর না দক্ষিণ দিকের ভর না উপরের ভর বা নিচের ভর। ভর বলতে তোমার সম্পূর্ণ দেহের ভরকে বোঝাচ্ছে। সো এখানে এটা কি স্কেলার রাশি। আবার তোমার যদি বলে দেয় তোমার ক্ষমতা কত, তুমি কি কখনো বলবা না আমার কোন দিকের ক্ষমতা কত, উত্তর দিক না দক্ষিণ দিক। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি আমার কি স্কেলার রাশি। এবার এটা অবশ্যই নোট করে নেবেন, একটা 100% বলতেছি এমসিকিউতে একটা আসেই মাস্ট, যে কোনটা স্কেলার রাশি আর কোনটি ভেক্টর রাশি। এটা কিন্তু এমসিকিউতে আসবে। তা আপনি যদি যে কোনো একটা রাশি যদি ভালো করে মুখস্থ রাখতে পারেন, তাহলে বাকিটা আপনি অপশন টেস্ট করে বাদ দিতে পারবেন। তারপর শুরুতেই যারা নবম শ্রেণীতে আছেন তাদের কাছে কিন্তু এটা একদম শুরুতে যারা সায়েন্স নিয়েছেন তাদের কাছে এটা কিন্তু একটু মানে প্রাথমিক অবস্থায় একটু মানে অন্যরকম মনে হবে, কিন্তু বিশ্বাস করেন আস্তে আস্তে আপনি আস্তে আস্তে সব বুঝতে পারবেন। কারণ আপনার বুঝতেই পারতেছেন আপনি সারা জীবন গণিত, বাংলা, ইংলিশ এগুলো নিয়ে পড়ে আসছেন, কখনো তো ফিজিক্স এগুলো পড়েননি। তাহলে যেটা সারা জীবন ওগুলো পড়ে আসছেন তারপরে ওইটাই সমস্যা হয়ে থাকে। কিন্তু হঠাৎ করে একটা সাবজেক্ট নতুন করে একবারেই তো আপনি গাছের মাথায় উঠে যেতে পারবেন না। আপনাকে কি ধীরে 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 সময় নিতে হবে। যেমন আমার কথা যদি আমি বলি, ক্লাস 9-এ কিন্তু অনলি আমাদের স্কুলে অনলি 3 জন পাস করেছিল, তার ভিতর আমি ছিলাম। আর টেস্ট পরীক্ষায় কিন্তু মানে কখনোই ফিজিক্সে এ প্লাস পাইনি টেস্টে। এমনকি আমাদের টেস্টে অনলি 2 জন পাস করেছিলাম, আমি ছিলাম সেকেন্ড বয় আর আরেকটা ছেলে ছিল ফার্স্ট বয়, আমরা 2 জন। আর বাকি সব কিন্তু ফেল করেছিল। ঠিক আছে, তা আলটিমেটলি তারা হতাশ হয়নি, কারণ এটা কি এটা একদম একটা ধীর প্রসেস। সরকার কিন্তু এমনি 2টা বছর তোমাকে সময় দেয়নি। সো আগেই যে বলবে যে সায়েন্স পারতেছি না হ্যান ত্যান, চেষ্টা প্র্যাকটিস করলে সবই সম্ভব। এজন্য আগেই তুমি ভেঙে পড়া যাবে না, এটা একবারেই কখনো তুমি সবকিছু পারবা না। ধীরে ধীরে তোমার তুমি সবকিছু তোমার কনফিডেন্স বাড়বে টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর, তখন তোমার পড়াটা আলটিমেটলি একটু বেশি হবে। আর যারা ক্লাস 9-এ শুরু থেকেই যারা চেষ্টা করবে, কারণ 10-এ উঠে তুমি সময় বেশি একটা পাবা না, বিভিন্ন পরীক্ষা থাকবে, প্র্যাকটিক্যাল করতে হবে, ফর্ম ফিল আপ এসব দিয়ে তুমি সময় বেশি পাবা না। এজন্য ক্লাস 9টা হচ্ছে হাই টাইম। এই সময়টা যে যত বেশি প্রিপারেশন নেবে সে তত বেশি ভালো পারবে। আর আমার আরেকটা সাজেশন থাকবে কি, যারা একটা অধ্যায় শেষ করবেন তারা ওই অধ্যায়ের যে বোর্ডে যে সৃজনশীলগুলো আসছে ওইগুলো একটু দেখে নেবেন। এটার কারণ কি, ওই যে কিছু কিছু স্যার আছে বলে যে আপনারা টেস্ট পরীক্ষার পর যে বোর্ড কোশ্চেন সলভ করে নেন, এখন বইয়ের গুলো দেখেন, কিন্তু আলটিমেটলি স্যার কিন্তু যখন কোশ্চেন করে বোর্ড কোশ্চেন থেকেই করে। তখন আপনি যদি একটা ফিজিক্স বললাম কি, আপনি যদি কোনো পৃথিবীর সবচেয়ে সহজ বিষয় যদি হয় সেটা যদি আগে থেকে আপনার কনসেপ্ট না থাকে, সেটা আপনি কখনোই সলভ করতে পারবেন না। ঠিক আছে, এই জন্য শুরু থেকেই যদি বোর্ড কোশ্চেন দেখে একটু আইডিয়া নিলেন কিভাবে কোশ্চেন আসছে কিভাবে সলভ করতে হয়, তাহলে আপনার জন্য ইজি হবে, তাহলে আপনি ফেল করবেন না, অন্তত পাস করে যাবেন। ঠিক আছে, তারপর আস্তে আস্তে কি আপনার লেগে থাকলে আস্তে আস্তে আপনার আলটিমেটলি একটু রেজাল্ট ভালো হবে। আর সবাই কিন্তু এই ফিজিক্স নিয়ে ভয় পায়। আর মনে রাখবেন এই দ্বিতীয় অধ্যায় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই দ্বিতীয় অধ্যায়ের সাথে পরবর্তী যে চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারই কি জড়িয়ে আছে, প্রত্যেকটা চ্যাপ্টারই এখানে জড়িয়ে আছে। এই জন্য আমাদের এই দ্বিতীয় অধ্যায়টা যে গতির যে সমীকরণ, বিভিন্ন সূত্র, কখন আমাদের কোন সূত্র ইউজ করতে হবে, ঠিক আছে, এইগুলোটাই জানাটাই হচ্ছে মেন বিষয়। এজন্য এই চ্যাপ্টারটা কখনো অবহেলা করা যাবে না, কারণ এর সাথে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় একদম সম্পূর্ণভাবে কানেক্টেড। ঠিক আছে, এজন্য এটা খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন। তাহলে যদি এবার আমি আসি ভেক্টর রাশিতে আসি, ভেক্টর রাশি, তাহলে দেখেন ভেক্টর রাশিটা যদি আমি বলি, যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক দুটোই প্রয়োজন হবে, ঠিক আছে, সেটাই হবে আমাদের কি বলো ভেক্টর রাশি। তাহলে কি বললাম, যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন সেটা হবে ভেক্টর রাশি। যেমন আমরা বলতে পারি সরণ,
সরণ, বেগ, ত্বরণ, মন্দন, তারপর বল, তারপর ভরবেগ, তারপরে ওজন ইত্যাদি। আরেকটা জিনিস, ভর আর ওজন এটা কিন্তু কখনোই গোলানো যাবে না। আমরা সবাই আসলে বলি যাই আমার ওজন কত, তার ওজন কত, এটা সম্পূর্ণ ভুল, একদম ভুল। কারণ কি, ওজন ওজন ওজনের সমীকরণ হচ্ছে ওজন ডাব্লিউ ইকুয়াল এম জি। ডাব্লিউ ইকুয়াল এম জি। এমটা হচ্ছে ভর আর জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এইটার মান এক এক জায়গা এক এক রকম। পৃথিবীর ক্ষেত্রে এটাকে গড় মান 9.81। ত্বরণের একক হচ্ছে, যে কোনো ত্বরণ বা মন্দনের একক হচ্ছে এমএস ইনভার্স 2। এটা আমি পরে আলোচনা করব। তাহলে এইটা হচ্ছে ফিক্সড, মানে পৃথিবীর এটা ফিক্সড বলতে পারবো না। আমি এইখানে দাঁড়াইছি, এইখানে অভিকর্ষজ ত্বরণ জি এর মান যা, আমি যদি এখানে একটু আগাই এখানে ভিন্ন, ঠিক আছে। তাহলে এই জন্য আমাদের আলটিমেটলি পৃথিবীর একটা গড়, সমস্ত গড় একটা মান, এটাকে 9.81 ধরে করতে হয়। তাহলে তোমার ভর যদি হয় 50 কেজি, ঠিক আছে, তাহলে তোমার ওজন হবে কত, 50 গুণ 9.81। তাহলে হিসাব করে নেন। আপনি যদি বলেন আমার ভর হচ্ছে 50 কেজি, আমার ওজন কত কেজি, এই এটা ওজন দেন, তো সম্পূর্ণ ভুল, ঠিক আছে। কারণ ভর হচ্ছে আমাদের টোটাল আমাদের দেহে যা আছে সেটা পরিমাপ করলে যেটা হবে সেটা হচ্ছে ভর। আর ওজনটা হবে কি, এর সাথে 9.81 যোগ গুণ হয়ে যাবে। কারণ আমরা জানি যে যে সবকিছুই আমাদের কি পৃথিবীর কেন্দ্রের দিকে কি করতেছে, আমাদের সমস্ত কিছু টানতেছে। আপনার কাছে মনে হয় না কখনো যে আমি লাফ দিলে উপরের দিক না যে নিচের দিকে কেন আসতেছি? হ্যাঁ, এরকম কখনো ফিল করেন না? এটার কারণ হচ্ছে আমাদের সমস্ত কিছু আমাদের কেন্দ্রের দিকে টানতেছে। তা আমাদের এই জি এর মান এক এক জায়গা এক এক রকম। আমি যদি কল্পনা করি এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র হচ্ছে মাটির নিচে। আমরা কিন্তু পৃথিবীর ভিতরেও থাকি না, পৃথিবীর বাইরেও থাকি না, আমি থাকি কি কোথায়, পৃথিবীর পৃষ্ঠে। এই যে এখানে, এই যে এখানে আমি তুমি অবস্থান করতেছি পৃথিবীর পৃষ্ঠে। আর এটা কি, আকাশ, তাই তো। এটা হচ্ছে সেই শূন্য স্থান এখানে। তাহলে এই পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর পৃষ্ঠ থেকে যত কেন্দ্রের দিকে যাওয়া যাবে আর যত উপরের দিকে যাওয়া যাবে ততই এই জি এর মান কমতে থাকবে। আর পৃথিবীর কেন্দ্রে গেলে পৃথিবীর জি এর মান কত, শূন্য। আর পৃথিবীর কেন্দ্রে তোমার ওজনও শূন্য। এই যে যখন মানুষ চাঁদে যায়, যারা মহাকাশ গবেষণা করে নভোচারীরা যখন চাঁদে যায় তখন কিন্তু তারা দেখবেন যে খাবারও এরকম উপরে ছেড়ে দিচ্ছে, খাবারও কি নিচেই পড়তেছে না, ওরকম ভেসে বেড়াচ্ছে, সব ভেসে বেড়াচ্ছে। এর কারণ কি, চাঁদের জি এর মান 2 পয়েন্ট সামথিং, একদম কম, ঠিক আছে। অর্থাৎ ওইখানে আকর্ষণ, মানে নিচের কেন্দ্রের যে আকর্ষণ ক্ষমতা সেটা অনেক কম, রেয়ার। এই কারণে ওইখানে সবাই কি ভেসে বেড়ায়, ঠিক আছে। তাহলে আমি যেটা বলতে গেলাম যে ওজনটা আমরা, এটা ভেক্টর রাশি। এর কারণটা কি, এর কারণ হচ্ছে জি এর মান এক এক দিকে বা এক এক জায়গায় এক এক রকম হয়, যার কারণে আমাদের কি ওজনটাও এক এক জায়গায় এক এক রকম হয়, কিন্তু ভর ফিক্সড। এইটা তোমাকে যদি ওই সেই মহাশূন্য যদি নিয়ে যাওয়া হয়, সূর্যে চন্দ্রে যে কোনো গ্রহ উপগ্রহে নিয়ে যায়, ফিক্সড, এটা চেঞ্জ হবে না। বাট চেঞ্জ হবে কি, তোমার ওজনটা, সরি, হ্যাঁ ওজন চেঞ্জ হবে, কারণ তোমার জি এর মানটা চেঞ্জ হয়ে যাবে। জি এর মান এক এক জায়গা এক এক রকম। আচ্ছা, তাহলে যেটা বললাম এইগুলো হচ্ছে কি বলো, ভেক্টর রাশি। কারণ এইগুলো সবগুলোর মান এবং দিক দুটোই প্রয়োজন হবে। পরে আস্তে আস্তে বুঝতে পারবেন, এগুলো নোট করে নিন। আচ্ছা, তাহলে এবার আমাদের আসবে দূরত্ব এবং সরণ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ সবাই কিন্তু দূরত্ব আর সরণ, যদি এখন যারা নিউ 9-এ আছে তাদেরকে জিজ্ঞাসা করি, এক দূরত্ব আর সরণ তো একই, ঠিক আছে, কিন্তু এটার ভিতর ব্যাপক পার্থক্য রয়েছে। আগেই বলছি, দূরত্ব স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। এই মাত্রই পড়ালাম। কারণ দূরত্বের কোনো দিক নেই আর সরণের কি আছে, মান দিক দুটোই আছে। তাহলে যদি আমি আলটিমেটলি যদি একদম সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি, এখানে মনে করো এ একটা বিন্দু আর এখানে বি একটা বিন্দু আছে, ঠিক আছে। এখন তুমি এ আর বি বিন্দুতে একটা যাইতে পারো সোজা, একদম সোজা, কোনো আঁকা বাঁকা না।
আমার দাগটা যদি বাঁকা হয়ে যায় সমস্যা নেই, মানে একদম সোজা। আবার আপনি এই বি বিন্দুতে কি চাইলে এইভাবে যাইতে পারেন, চাইলে এইভাবে যাইতে পারেন, চাইলে এরকম ঘুরে 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 এইভাবে, অর্থাৎ যে কোনো ভাবে আঁকা বাঁকা পথ দিয়ে যাইতে পারেন। বাট এ আর বি তে সোজা পথ দিয়ে যাওয়ার একটাই রাস্তা, কিন্তু কিন্তু বি পয়েন্টে কি আমি চাইলে যে কোনো ভাবে যাইতে পারি, অন্য এই সোজা পথ বাদে। ঠিক আছে, সোজা পথও আমি যাইতে পারি। ঠিক আছে, একদম আমি যদি একদম, তাহলে এই যে সোজা পথটা, এই যে সোজা পথটা এইটা হবে সরণ। যদি কোনো কিছু কেউ সোজা পথে যায়, আবার এটাকে আমি দূরত্ব বলতে পারবো, কোনো সমস্যা নেই। কেন বলতেছি, কিন্তু আমাকে এইগুলোকে আমি কখনোই সরণ বলতে পারবো না, কারণ এটা দেখেন এর কোনো দিক নেই। আমি যদি বলি যে তুমি এ থেকে বি তে যাও, তা তোমার যদি এই পথে যাও, তাহলে আমি কোনো বলতে পারবো একটা নির্দিষ্ট ফিক্স যে তুমি এই দিকে যাও? কখনোই বলতে পারবো না। কিন্তু আমি যদি বলি যে তুমি সোজা চলে যাও, তাহলে দেখা যাচ্ছে বির সাথে দেখা হতে পারে। ঠিক আছে, তখন আমরা এইটাকে বলবো, আমি কি বললাম, এই যে তার মানে একদম আমি যদি বলি সরণ, মানে একদম শর্টকাট। সরণ মানে হচ্ছে সংক্ষিপ্ত পথ, সরণ মানে হচ্ছে সংক্ষিপ্ত পথ। আর দূরত্ব, দূরত্ব সমান হচ্ছে মোট পথের পরিমাণ, মোট পথের পরিমাণ। তুমি যত যত পথ হাঁটবা, মানে যত দূরত্ব, মানে যতটুকু তুমি হাঁটবা যাবা আসবা, টোটাল মিলেই তোমার কি হবে, দূরত্ব হবে। আর সরণটা হবে একদম সংক্ষিপ্ত পথ, একদম সংক্ষিপ্ত পথ। আমি যদি সব যদি এটা যদি মুছে যদি আমি একটা জিনিস মানে উদাহরণ দিয়ে দিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে করলাম আমি এখানে এ আর এখানে বি, ঠিক আছে। তা আমার এইখান থেকে মনে করো এ থেকে বি এর দূরত্ব মনে করো 10 মিটার, এ থেকে বি এর দূরত্ব 10 মিটার। এখন তোমাকে, এখন তুমি মনে করো এইখান থেকে যাত্রা শুরু করলে, ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করে তুমি মনে করো বি তে গেলে, যায় আবার তুমি এখানে যায় আবার তুমি এ তে ব্যাক করলে, মানে যেখানে মনে করো এটা তোমার বাড়ি আর এটা তোমার স্কুল, তা তুমি বাড়ি থেকে স্কুলে গেলে যায় আবার বাড়িতে চলে আসলে, তাহলে তোমাকে আমি বললাম তোমার সরণ আর দূরত্ব কত, সরণ আর দূরত্ব কত। তাহলে তুমি এক্ষেত্রে আমাদের, আমি যদি প্রথমত বলি দূরত্ব, যদি আমি বলি দূরত্ব কত, তাহলে আমি দূরত্ব মানে কি বলছি, মোট পথ। দূরত্ব মানে সে মোট কতটুকু হাঁটাহাঁটি করলো, মোট কতটুকু পথ অতিক্রম করলো, দেখে সে 10 গেল আবার 10 আসলো, তার মানে কি আমি বলতে পারি তার দূরত্ব কত, 10 প্লাস 10 মিটার, তার মানে কত, 20 মিটার। ঠিক আছে, কিন্তু যদি বলি তার সরণ কত, তার সরণ কত, তার সরণ কিন্তু 0। কারণ কি, কারণ সে যেখানে আসছে এখানে, এখানে কোনো তার কোনো দিক নাই। অর্থাৎ আমি যদি বলতে, আরেকটা নোট লিখে রাখতে হবে সরণের ক্ষেত্রে, এটা মাস্ট লিখে রাখেন যে সরণের ক্ষেত্রে যে আদি বিন্দু, আদি বিন্দু মানে কি, যে বিন্দু থেকে যাত্রা শুরু করলো, আর শেষ বিন্দু মানে যেখানে এসে আবার সে আলটিমেটলি পৌঁছালো। তার মানে আমি যদি বলি যে কোনো কিছু আদি বিন্দু ও শেষ বিন্দু একই হয়, একই হয়, তাহলে সরণ ইকুয়াল 0, সরণ ইকুয়াল 0 হবে। এই এটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এগুলো এমসিকিউ থেকে তো আসবে মাস্ট। এই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় একজন ব্যক্তি এ থেকে এমসিকিউ তে দিল, এ থেকে বি তে যায় আবার বি তে ব্যাক আসলো, তাহলে তার সরণ আর দূরত্বের পার্থক্য কত, তাহলে সরণ আর দূরত্বের পার্থক্য কত হবে, দূরত্ব 20 সরণ 0, পার্থক্য মানে কত, বিয়োগ করলে যাচ্ছে তাহলে 20 মাইনাস 0, তার মানে 20। ঠিক আছে, আর যদি তার সরণ আসে 0, তাহলে আমি বললাম যে সরণ, সরণের ক্ষেত্রে আদি বিন্দু ও শেষ বিন্দু একই হলে তার সরণ হবে কত, 0। ঠিক আছে, এটা। এখন যদি আমি আরেকটু বলি, আরেকটা কোশ্চেন আসতে পারে যে মোট দূরত্ব, মোট, এখান থেকে খ নাম্বারে কিন্তু তোমার ডিরেক্টলি কিন্তু কোনো কিছু দেবে না, মাঝে মাঝে দেবে।
একটু তোমাকে এই বাস্তব বললাম না ফিল করা, এই ফিল করার বিষয়টা কিন্তু আসবে। যে এই যে বললাম যে একটু আগে আমি বলছি যে একটা ফ্যান কেন অফ করার সাথে সাথে অফ হয় না, সম্পূর্ণ স্থির হয়ে যায় না, আবার অন করার সাথে সাথে কেন সম্পূর্ণভাবে খুব ফোর্সে ঘোরে না, এটা কিন্তু আমি আগেই বলছি যে এগুলো তোমাকে কিন্তু ফিল করে অ্যান্সার দিতে হবে। তাহলে এখানে এরকম আসবে, মোট দূরত্ব কখনো শূন্য হয় না, কিন্তু 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 মোট সরণ শূন্য হতে পারে, কিন্তু মোট সরণ শূন্য হতে পারে। তাহলে এটার কারণ কি? এটার কারণ আমি আগেই বললাম যে এই যে ক্ষেত্রে যে যখন কোনো কিছুর আদি বিন্দু এবং শেষ বিন্দু অর্থাৎ আদি অবস্থান এবং শেষ অবস্থান যদি একই হয়ে যায় তখন সেক্ষেত্রে সরণটা জিরো হচ্ছে। বাট দূরত্ব তুমি আলটিমেটলি যতই যাওয়া আসা করবে ততই তোমার দূরত্ব কি বাড়তে থাকবে, অর্থাৎ মোট পথের পরিমাণটা বাড়তে থাকবে। এরকম আরেকটা উদাহরণ যদি আমি দিই, এই যে আমি যদি এরকম একটা তোমাকে এরকম আমি যদি এগুলো নোট করে নিও, এগুলো কিন্তু খুবই প্রয়োজন হবে, মানে তোমার ম্যাথ করার ক্ষেত্রে আমি এখন যেটা বেসিক তোমাকে ধারণা দেবো এগুলো ম্যাথ করার ক্ষেত্রে তোমাকে প্রয়োজন হবে। এখন তুমি যদি বেসিক যদি তোমার উইক হয় তাহলে তুমি কখনোই আগাতে পারবা না। তোমার বেসিক স্ট্রং হলে তুমি সবকিছুই তোমার সামনে কোনো ম্যাথ আসলে বুঝে যাবে। ঠিক আছে, তুমি 5 তলার ফাউন্ডেশন করে যদি তুমি তার উপর 10 তলা উঠাও, 6-7 তলা উঠাও, থাকবে? এমনি তো ধ্বংস হয়ে 6-7 তলা উঠালে এমনি কি হয়ে যাবে, আলটিমেটলি ওটা ভেঙে সব মাটির সাথে মিশে যাবে। এর কারণ কি, তার ভিত্তি করা হয়েছে 5 তলার, সে তো 10 তলায় তার কল্পনা করা যাবে না। ঠিক সেম ভাবে তুমি ভিত্তি যত বেশি মজবুত করবা তত বড় বড় ম্যাথ সলভ করতে পারবা ইজিলি। আচ্ছা, আমি কোনটা বলতে গেলাম, এই যে মনে করেন আমরা যে তো দিকের বিষয় তো সকলেই জানি, এরকম এমসিকিউ আসবে, এটা উপরে উত্তর, উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ, ঠিক আছে, এই পাশে হচ্ছে পূর্ব, আর এই পাশে কি, সরি এই পাশে পশ্চিম। দিক এলোমেলো হতে পারে, এটা নিয়ে কোনো ই করেন না। এই এখন তোমাকে কোশ্চেন করলো যে একজন ব্যক্তি পূর্ব দিকে 5 কিলোমিটার গেল, পূর্ব দিকে সোজা 5 কিলোমিটার, সোজা কথা উল্লেখ থাকবে, এবং উত্তর দিকে সোজা 4 কিলোমিটার গেল, সোজা 4 কিলোমিটার গেল, ঠিক আছে, এই কথা তোমাকে বললো। এখন তোমাকে বললো তার সরণ আর দূরত্বের পার্থক্য কত, সরণ আর দূরত্বের বা দূরত্ব সরণের পার্থক্য কত যেভাবে। তার মানে দেখো তার দূরত্ব যদি আমি কল্পনা করি 5 যোগ 4 কিলোমিটার, তাহলে 5 আর 4 কত, 9 কিলোমিটার। কারণ দূরত্ব মানে কি বলছি, মোট পথ, তাহলে সে 5 আর 4 গেছে। এখন আমি সরণ মানে কি বলছিলাম, সরণ মানে হচ্ছে সংক্ষিপ্ত পথ। তার মানে আমি এই অবস্থানে যাওয়ার জন্য আমার সংক্ষিপ্ত পথ কোনটা, এটাই তো আমার সংক্ষিপ্ত পথ, তাহলে এই সংক্ষিপ্ত পথটা হচ্ছে কি আমার সরণ। তাহলে আমি যদি এখানে পৃথক, যেহেতু সোজা বলছি, তার মানে সোজা বললে তাহলে এটা কত 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে 90 ডিগ্রি কোণ তৈরি করলে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য খাটে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য কি, অতিভুজ স্কয়ার সমান কি, অর্থাৎ আমি যদি এটার নাম দিই ও এ বি, তার মানে এখানে আমি বলতে পারি যে ও এ স্কয়ার সমান ও বি স্কয়ার প্লাস কি এ বি স্কয়ার। তার মানে আমি ও এ ইকুয়াল বলতে পারি রুট ওভার ও বি স্কয়ার প্লাস কি এ বি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা আগে পরে দিলে কোনো সমস্যা নেই। তাহলে এই ও এটাই তো সরণ, তাহলে আমি সরণ মানে কি বলতে পারি, এইটার উপর স্কয়ার প্লাস এইটার উপর, অর্থাৎ 5 এর উপর স্কয়ার যোগ 4 এর উপর স্কয়ার তারপর রুট, তাই তো। তাহলে 5 5 25 আর 5 5 25 যোগ 4 4 16, তাহলে 25, আচ্ছা সমস্যা নেই। এখানে মানে আমি যদি আর একটু ভালো করে এটা 3 দিই তাহলে সুন্দর হবে না, এটা 3 দাও, ওটাও হবে না, কোনো সমস্যা নেই, মানে আমি একটা ভগ্নাংশ মান আসবে না, আমি চাচ্ছি যে একটা সুন্দর একটা মান আসুক, তাহলে এটা 3 4 দিলাম, ঠিক আছে। তাহলে এটা হবে কি বলো, 3 এর উপর স্কয়ার, তাহলে 3 এর উপর স্কয়ার মানে কত, 9,
তাহলে 16 আর এটা তাহলে 4 আর 3 কত 7, তাহলে 16 আর 9 কত 25, রুট 25, 25 এর রুট করলে কত 5 কিলোমিটার। তাহলে আমার সরণটা হচ্ছে কত 5 কিলোমিটার। তাহলে সরণ আর দূরত্বের পার্থক্য কত 7 মাইনাস 5, আলটিমেটলি কত 2। আচ্ছা, এই গেল হচ্ছে আমার সরণ ও দূরত্ব। ঠিক আছে, আশা করি সরণ আর দূরত্ব নিয়ে কারোর কোনো সমস্যা থাকার কথা না। বারবার বিলিভ মি, স্যাররা কখনো ক্লাসে এরকমের বুঝায় কিনা আমি জানি না, আমি একদম বেসিক থেকে মানে কিভাবে ম্যাথ আসবে, কিভাবে এমসিকিউ আসতে পারে, আমি কিন্তু সবগুলোই দেখানো হচ্ছে। ঠিক আছে, সরণ আর দূরত্ব থেকে কিন্তু মাস্ট আমি যেভাবে দেখালাম এভাবে কিন্তু এমসিকিউতে আসবে, কিন্তু এগুলো তুলে নিন, নোট করে নিন। আচ্ছা, এরবার আসলো এখানে মানে কি এমন একটা বিষয়, এই যে এইটা এই 4 5 6, আপনি যদি একটা বিষয় না বোঝেন আরেকটা বিষয় কখনো বুঝবেন না, কখনোই না। কারণ এই যে দেখেন, আমি যদি এখানে একটু নোট করি, এই যে দূরত্ব, হ্যাঁ, এই দূরত্বের সাথে দ্রুতির কানেক্টেড, দূরত্বের সাথে আপনি দূরত্ব না বোঝেন, দ্রুতি আপনাকে মেরে ফেললেও বোঝানো যাবে না। দেন আসবো সরণ, হ্যাঁ, সরণের সাথে হচ্ছে বেগের সম্পর্ক, সরণের সাথে বেগের সম্পর্ক। আবার যদি আমি বলি বেগ, বেগের সাথে ত্বরণ বা মন্দন, এটা সম্পর্ক। তাহলে আলটিমেটলি আপনি প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয় এখানে কানেক্টেড থাকবে। সো আপনি যদি একটা বিষয় এড়ায় যান আরেকটা বিষয় কখনোই আপনি ভালো করে বুঝতে পারবেন না, এই জন্য আপনাকে সবকিছু সুন্দরভাবে বুঝতে হবে। তাহলে দেখো, আমি যদি বলি যে দূরত্ব আর সরণের সংজ্ঞাটা আমি দিইনি, দূরত্ব আর সরণের সংজ্ঞাটা যদি আমি বলি, যে যেহেতু দূরত্ব স্কেলার রাশি আর সরণটা ভেক্টর রাশি, দূরত্ব স্কেলার সরণ ভেক্টর, তাহলে আমি সরণের ক্ষেত্রে বলবো যে নির্দিষ্ট দিকে কোনো কিছুর অবস্থানের পরিবর্তনকে আমরা কি বলবো সরণ বলবো। নির্দিষ্ট দিকে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হলে তখন তাকে সরণ বলবো। আর দূরত্বটা কি যে কোনো দিকে, যে কোনো দিকে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হলে সেটাকে আমরা বলবো দূরত্ব। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এটা নোট করে নিও। এখন আমি যদি বলি যে দ্রুতি, তাই তো, দ্রুতিটা কি, আমি এটা মুছে দিই। আমি যদি বলি দ্রুতি, দ্রুতি, তাহলে কি বললাম, দ্রুতির সাথে কার সম্পর্ক বলছি, দূরত্ব। ঠিক আছে, আমি যদি দ্রুতি মানে লিখি, দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই হচ্ছে সময়। দ্রুতি সমান, দ্রুতিকেও ভি দিয়ে, দ্রুতি বা বেগ দুটোকেই ভি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে তাহলে যেহেতু দূরত্বটা কোন রাশি, স্কেলার রাশি, তাহলে আমি দূরত্বের সংজ্ঞা একটু আগে বললাম, যে কোনো দিকে কোনো কিছুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। আর নিচে যেহেতু সময় আছে, তাহলে এই সংজ্ঞাটা এভাবে দেব, মানে তুমি যদি এই সমীকরণগুলো দূরত্ব সমান দূরত্ব বাই সময় মনে রাখতে পারো, তাহলে তো কিন্তু আলটিমেটলি তোমার মুখস্থ করা লাগবে না, মানে অনেক আহামরি কোনো কিছু মুখস্থ করা লাগবে না। কি বলবা, যে যে কোনো দিকে একক সময়ে, যে কোনো দিকে একক সময়ে কোনো কিছুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলবো। তাহলে তুমি দ্রুতি বলবো, তুমি দূরত্বের সংখ্যাটা মনে রাখতে পারবো, জাস্ট একক সময়ে এখানে অ্যাড করে দিলে, নিচে সময় থাকলে একক সময়টা অ্যাড করে দিলে হয়ে গেল। তাহলে কি বললাম, যে কোনো সময়ে সরি যে কোনো দিকে একক সময়ে কোনো কিছুর অবস্থানের পরিবর্তনকে দ্রুতি বলে, দ্রুতিকে ভি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটাকে আর দূরত্বকে যদি ডি দিয়ে প্রকাশ করা হয় তাহলে ডি, আর সময়কে সাধারণত টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল ডি বাই টি। ঠিক আছে, ডিটা হচ্ছে দূরত্ব আর টিটা হচ্ছে সময়। আচ্ছা, এখন আমি যদি এককে আসি, তাহলে মনে রাখবেন আমাদের সবকিছু এস আই একক হিসাব করতে হবে, সবকিছু এস আই একক হিসাব করতে হয় সাধারণত। তাহলে আমাদের এস আই এককের ক্ষেত্রে মনে রাখবেন যে সময়, ঠিক আছে, এ টাইম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তারপরে ভর,
ভরের একক হচ্ছে কেজি। তারপর আমি যদি বলি যে হ্যাঁ তড়িৎ প্রবাহ, আচ্ছা আপাতত এটাই মনে রাখলে হচ্ছে ভর। আর এটা ফার্স্ট চ্যাপ্টার 1-এ আছে, ওইখান থেকে ওইখানে এসআই একক 7টা আছে, যেমন ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, তারপরে তাপমাত্রার একক কেলভিন। ঠিক আছে, এরকম আছে, ওইগুলো একটু মুখস্থ করে নে। আর এখানে আলটিমেটলি ভর আর সময়টাই মেনলি লাগবে। তা মনে রাখবেন ভরের একক কেজি, মানে যাই থাকুক আমাদের কেজিতে কনভার্ট করবেন, আর সময় যাই থাকুক আমরা সেকেন্ডে কনভার্ট করব। তাহলে যদি এটার একক, যদি আমার একক সবসময় ছোট হাতের বর্ণে লিখতে হবে, একক সবসময় ছোট হাতের বর্ণে লিখতে হবে। মনে রাখবেন যে কোনো দূরত্ব, যে কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, যে কোনো সরণ, এটার একক হচ্ছে মিটার, এটার একক হচ্ছে মিটার। আর সময়ের একক তো সেকেন্ড বললাম। ঠিক আছে, তাহলে এইটাকে আপনি আলটিমেটলি এরকম m/s, অথবা আপনি এভাবে লিখতে পারেন, দেখেন m/s এরকম লিখতে পারেন, অথবা আমরা জানি যে প্লাস এর পাওয়ার আছে কত, +1। এখন +1 যদি উপরে যায় সেটা কি হয়ে যায়, -1। ওই যে আপনার লগের যে সূত্র আছে সেই সূত্র থেকে যে 1/n = n ইনভার্স 1। ঠিক আছে, এরকম লিখতে পারেন। তাহলে ঠিক এই সেই বিষয়টা এখানে। আচ্ছা, তাহলে এককটা গেল। এখন আমি মাত্রাটা যদি বলতে চাই, আমি মাত্রাটা এখন বলে দিচ্ছি, বাট মাত্রা নিয়ে আমি একটা ক্লাস অবশ্যই নেব। মাত্রার বিষয়টা কি মনে রাখবেন, আমি বলতেছি, এটাও লিখে রাখলে যদি এই 3টা জিনিস আপনি মনে রাখতে পারেন, তাহলে বিশ্বাস করেন পৃথিবীর যত মাত্রা আছে আপনার সামনে আসলে আপনি নিজেই করে দিতে পারবেন। বাট মুখস্থ করে কিন্তু আপনি এই যে এককটা আপনি যদি এইটুক মনে রাখেন, ms ইনভার্স 1, আপনি পরীক্ষার খাতায় ভুলে গেল, আপনি যদি এই জিনিসটুকু মনে রাখেন, তাহলে আর দূরত্ব বা সরণ যে কোনো, এটার একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে আপনি নিজেই বের করতে পারবেন। সো এটা মুখস্থ করার কোনো দরকার নেই। আর মাত্রার ক্ষেত্রে মনে রাখবেন যে কোনো দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সরণ, কি বললাম, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দূরত্ব, সরণ, সবগুলোর মাত্রা সবসময় বড় হাতের অক্ষরে লিখতে হয়। মাত্রা সবসময় বড় হাতের অক্ষরে লিখতে হয়। দেখুন আমরা দ্রুতিকে ভি দিয়ে প্রকাশ করব, আর এইটাকে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। আর মাত্রার ক্ষেত্রে বললাম সবসময় বড় হাতের অক্ষরে লিখবো। তা বললাম দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সরণ, এগুলোর মাত্রা হচ্ছে এল। মনে রাখবেন এগুলোর মাত্রা হচ্ছে এল। আর সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি, আর ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এ। জাস্ট এই কথাটুকু যদি মনে রাখতে পারেন, তাহলে কিন্তু পৃথিবীর সমস্ত মাত্রা আপনি বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখেন L/T আছে। এখন এই টির পাওয়ার কত, 1। এখন এই টি 1 যদি উপরে চলে যায় তাহলে কি হয়ে যাবে, -1। তাহলে হয়ে গেল দ্রুতির মাত্রা LT ইনভার্স 1, আর এককটা হচ্ছে ms ইনভার্স 1। এবার সরণ, সরি বেগ, এবার আসবো আমাদের বেগ। আচ্ছা, বেগের ক্ষেত্রে আমাদের জাস্ট একই। আর দ্রুতি কোন রাশি হবে, দ্রুতি আমি এখানে দ্রুতি যেহেতু দূরত্ব স্কেলার রাশি, আবার সময়ও স্কেলার রাশি। মনে রাখবেন কখন একটা রাশি স্কেলার হবে, যখন তার ভিতর যত রাশি আছে সবগুলো স্কেলার, তখন সেই রাশিটা স্কেলার হবে। আর যদি একটা ভেক্টর ঢুকে যায় সেটা ভেক্টর। যেমন দেখেন এই দূরত্ব আর সময় দুটোই স্কেলার, সো দ্রুতি একটা স্কেলার রাশি, এমসিকিউতে আসতে পারে। এবার আমরা যদি বেগ মানে কি বলবো, এটা বেগের সাথে কার সম্পর্ক বলছিলাম, সরণ। তাহলে জাস্ট সংজ্ঞা হবে, আগে যে কোনো দিকে বলছিলেন দ্রুতির জায়গায়, এই জায়গা নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো কিছুর অবস্থানের পরিবর্তনকে বেগ বলে। শেষ। বেগের সংখ্যা, বেগকেও ভি দিয়ে প্রকাশ করা হয়। আর বেগ কোন রাশি হবে, ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি বলছিলাম, এই সরণটা কোন রাশি, ভেক্টর রাশি, কারণ সরণের একটা দিক আছে নির্দিষ্ট দিকে। তাহলে এটা ভেক্টর আর এটা সময়। আমি বলছি মাত্রই বললাম যদি একটা ভেক্টর ঢুকে যায় কোন একটা রাশিতে সেটা ভেক্টর রাশি। সো বেগ ভেক্টর রাশি গেল। এবার আমি যদি বেগের, এই সরণকে সাধারণত এস দিয়ে প্রকাশ করা হয়, সময়কে টি, তাহলে ভি ইকুয়াল s/t। এখন যদি এর এককে আসি আমি, একই সেম একই হবে কি, একটু আগে বললাম m/s, তাহলে কি ms ইনভার্স 1। তাহলে দ্রুতি
আর বেগের একক একই, আবার যদি বলি মাত্রা তাও এক। কারণ কি, এটার এটার মাত্রাও সেম, এল বাই টি, তার মানে কত, এর 3/1। আশা করি বুঝতে পারছেন, আমি আর এটা বোঝালাম না, আগের সে একই। কারণ দৈর্ঘ্য, প্রস্থ, দ্রুতি, সরণ সবগুলোর মাত্রা এল। পার্থক্য হচ্ছে এটা ভেক্টর রাশি আর এটা স্কেলার রাশি। দ্রুতি এবং বেগের পার্থক্য যদি আসে তাহলে দুটো পার্থক্য দিয়ে দেবেন। আচ্ছা, এটা গেল আমাদের দ্রুতি আর বেগ। এবার আমাদের টপিক হচ্ছে 6 নাম্বার টপিক, ত্বরণ আর মন্দন। ত্বরণ আর মন্দন। ও আচ্ছা, এবার বেগের ক্ষেত্রে যদি আমাদের বেগ, আমি আরেকটা জিনিস বলি যে সমবেগ, বেগ দুই প্রকার হতে পারে, একটা সমবেগ একটা অসমবেগ। সময়ের সাথে যদি বেগ বৃদ্ধির হার সমান থাকে, তো সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ প্রথম 5 সেকেন্ডে গেল মনে করো সে 20 মিটার, পরের 5 সেকেন্ডে গেল সে 40 মিটার, তার মানে মানে সময়ের সাথে সাথে তার যদি বেগ বৃদ্ধির হার যদি তার সময় সমান থাকে, প্রথম 5 সেকেন্ডে তার বেগ ছিল 10 ms ইনভার্স 1, পরে পরের 5 সেকেন্ডে আবার হলো, মানে 5 এর পর কত 10, এটা হলো কত 20 ms ইনভার্স 1, তারপরে আবার 5 করে বাড়তেছে 15, তাহলে এটা হবে কত, এখানে 10 করে বাড়তেছে, তার মানে 30। অর্থাৎ এই যে এরকম যদি সমান হারে বেগটা বাড়তে থাকে তখন সেটাকে বলবো সমবেগ। আর এখানে প্রথম এটা মনে করো যে 10 গেল, এটা গেল 5, এটা গেল মনে করো 30, তাহলে দেখো তো সময়ের সাথে সাথে কি বেগ বৃদ্ধির হার কখনো সমান হচ্ছে? এটা 10, 5, 30, তাহলে এটাকে বলবো আমরা অসমবেগ। জাস্ট এটা সময়ের সাথে বেগ বৃদ্ধির হার সমান হলে, সময়ের সাথে সরণের হার নির্দিষ্ট সময়ের সাথে নির্দিষ্ট দিকে একক সময়ে যদি সরণের হার সমান হয় তখন সেটাকে বলবো সমবেগ, আর নির্দিষ্ট দিকে একক সময়ে সরণের হার যদি কি হয়, ভিন্ন ভিন্ন হয়, তখন তাকে বলবো অসমবেগ। আচ্ছা, এবার ত্বরণ। ত্বরণটা কি বলবো, যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কি বললাম? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এই ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি বা হচ্ছে সময়। মনে করো যে তোমার শুরুতেই একটা গাড়ি চালাচ্ছ, শুরুতে তোমার বেগ মনে করো যে 0, শুরুতে বেগ কত, মানে দাঁড়ায় আছো তুমি গাড়ি নিয়ে, এবার স্টার্ট করবে চালানো, তাহলে শুরুতে কত 0, এখন 5-10 মিনিট পর যে আবার থামে, 5-10 মিনিট পর তোমার বেগ হয়ে গেলো 50, তাহলে শুরুতে ছিল 0, আস্তে আস্তে বাড়তে বাড়তে হয়ে গেল কত 50, তাহলে কি বেগ বৃদ্ধি পেল না? এই যে বেগ বৃদ্ধির সময়ের সাথে যে আস্তে আস্তে বেগ বৃদ্ধি পেল, এটা হচ্ছে ত্বরণ। আরেকটা জিনিস মনে রাখবেন যে কোনো কিছু স্থির অবস্থায় থাকলে, স্থির অবস্থায় থাকলে তার আদি বেগ মানে শুরুর বেগ, আদি বেগকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, ইউ ইকুয়াল 0, আর বেগের একক কি, ms ইনভার্স 1। একক অঙ্ক করার সময় একক না দিলে 1 মার্কস কেটে নেবে আলটিমেটলি, এটা মনে রাখবেন। এই জন্য একক খুবই সিনচার। তাহলে দেখো আমাদের বেগ বৃদ্ধি মানে কি, কতটুক বেগ বৃদ্ধি পেল। মনে করো যে আমার, তাহলে বেগ বৃদ্ধি মানে আমরা অবশ্যই সবসময় শেষ বেগ থেকে, মানে বড়টা থেকে ছোটটা বাদ দেবো। তো আমাদের আদি বেগের ক্ষেত্রে, ত্বরণের ক্ষেত্রে কি, শুরুতে বেগ কম থাকে, আস্তে আস্তে বেগ বাড়ে, সময়ের সাথে বেগ বৃদ্ধি রাখছে, তার মানে শেষ বেগটা বেশি থাকে। তার মানে আমি এটা মানে বলতে পারি যে শেষ বেগ মাইনাস আদি বেগ, আদি বেগ বা হচ্ছে সময়। ঠিক আছে, এখন আমি শেষ বেগকে ভি দিয়ে প্রকাশ করা, এগুলো মনে রাখবেন, প্রতীকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আদি বেগকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আলটিমেটলি আমরা অতএব ত্বরণ এ ইকুয়াল কি বলতে পারি, ভি মাইনাস ইউ বাই টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সূত্রটা মনে রাখেন। এখান থেকে দেখেন আমি যদি আর একটু সলভ করি যে এইটা কিভাবে হলো, দেখেন আড়াআড়ি গুণ করলে নিচে কিছু নেই, মানে 1 আছে, তার মানে ভি মাইনাস ইউ ইকুয়াল এটি, তার মানে ভি ইকুয়াল মাইনাস ইউ এসে গেলে কি হচ্ছে প্লাস ইউ। এই যে এটা লাগবে অনেক, প্রত্যেকটা ক্ষেত্রেই লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলো, ত্বরণ গেল। এখন ত্বরণের একক এটা তুলে নিন,
এটা তুলে নিন। এখন যদি আমি বলি ত্বরণের এককটা কি, তাহলে ত্বরণ মানে আমি কি বললাম, বেগ বৃদ্ধি বা হচ্ছে সময়। তার মানে দেখেন আমি যদি বেগ বৃদ্ধি মানে কি, আলটিমেটলি আমি ত্বরণ মানে তো একটা বেগই পাবো। আলটিমেটলি আমি কি পাবো, বেগ বৃদ্ধি মানে তো বেগ থেকে আরেকটা বেগ, আর শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করতেছি, তার মানে একটা বেগই তো পাচ্ছি। তার মানে আমি বলতে পারি যে ত্বরণ মানে বেগ, অর্থাৎ দেখেন ত্বরণ মানে বেগ বাই সময়। আবার আমি বেগ মানে কি বলতে একটু আগেই পড়ালাম, বেগ মানে কি বললাম, সরণ বাই সময়, সরণ বাই সময়, আর নিচে তো আরেকটা সময় রয়েছে। তাহলে এই সময়টা মূলত কোথায় চলে আসবে, আমি গুণ দিয়ে উল্টাই দিলে নিচে চলে আসবে। তার মানে কি হচ্ছে, সরণ বাই এই সময় আর এই সময় মিলে কি হবে না, সময়ের স্কয়ার। তার মানে এইবার আমি যদি এর এককে আসি, তার মানে আমি ত্বরণ মানে এমনি আলটিমেটলি এটুকু মনে রাখবেন, ত্বরণ মানে বেগ বাই সময়, এটুকু মনে রাখবেন। এখন আমি এর এককটা কিভাবে আসলো, এর মাত্রাটা কিভাবে, আমি মুখস্থ করব না, কোনো কিছুই মুখস্থ করব না, জাস্ট এই মেন বিষয়গুলো মনে রাখলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। তাহলে দেখেন আমি যদি এর এককে আসি, এককে আসি, সরণের একক মিটার আর সময়ের একক সেকেন্ড, যেহেতু স্কয়ার আছে তাহলে সেকেন্ড স্কয়ার। এখন এইটাকে আমি প্লাস টু উপরে গেলে কি হয়ে যাবে, মাইনাস টু। এই জন্য আমি বলতে পারবো ত্বরণের একক কত, এমএস ইনভার্স 2। এখন যদি বলি আমি এর মাত্রা, পাশে আমি মাত্রাটা লিখতেছি, মাত্রা এই পাশে লিখি, মাত্রা ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা, মাত্রা থার্ড ব্র্যাকেট। তাহলে দেখো এই যে সরণ, সরণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলোর মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা টি, এরপর স্কয়ার আছে তাই টি স্কয়ার, তাহলে প্লাস টু উপরে গেলে মাইনাস টু। তাহলে কি হলো, এল টি ইনভার্স 2। তাহলে এই যে এরকম যে সময়ের সাথে বেগ বৃদ্ধি হলে সেটাকে ত্বরণ বলবো, আর কোনো কিছু স্থির অবস্থায় থাকলে আদি বেগ শূন্য। আর ওইটার ক্ষেত্রে সমীকরণ কোনটা হবে বলছি, একক গেল, মাত্রা গেল। এবার আমি যদি বলি যে মন্দন, সেম একই কথা, ত্বরণ বা মন্দন দুটোই একই কথা। আর ত্বরণের ক্ষেত্রে কি সমত্বরণ আর অসমত্বরণ হতে পারে। সমত্বরণটা কি, সময়ের সাথে বেগ বৃদ্ধির হার যদি সমান হয় তাহলে সেটাকে সমত্বরণ বলবো, আর সময়ের সাথে যদি বেগ বৃদ্ধির হার সমান না হয় তখন সেটাকে বলবো অসমত্বরণ। এখন দেখেন আমি যদি মন্দনের কথা বলি, মন্দনটা হচ্ছে কি বেগ হ্রাস, বেগ হ্রাস। বেগ হ্রাস জিনিসটা কি, মনে করেন আপনি 100 গতি 80 গতিতে গাড়ি চালাচ্ছেন, হ্যাঁ 80 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালাচ্ছেন। এখন এই সামনে মনে করেন যে একটা ভিট বা একটা কুকুর, এখানে একটা ডগ আছে, ঠিক আছে। এখন আপনি এই ডগকে দেখে এখন ডগ মনে করেন যে ওখান থেকে সরতেছেন, আপনি বাঁশি হর্ন দিচ্ছেন তাও সরতেছেন না, তাহলে তো আপনার আলটিমেটলি থামাই ফেলাতে চাচ্ছেন। অথবা আপনি এখানে ডগ চিন্তা না করে একদম স্ট্রাইক ব্রেকার চিন্তা করেন, এই রাস্তার ভিট, স্ট্রাইক ব্রেকার তো চেনেন। তাহলে আপনি 80 কিলোমিটার চালাচ্ছেন, সামনে একটা ভিট আছে, আপনি তো অবশ্যই থামাবেন গাড়িটা, মানে থামানো বলতে একটু স্লো করবেন। তার মানে আপনার 80-তে ছিল, দেখা যাচ্ছে ভিটে আসে আপনি কত করে ফেলালেন, 30 বা 20 করে ফেলালেন। এই ভিটে এসে আপনি কত 20 কিলোমিটার পার আওয়ার করে ফেলালেন। তাহলে আগে ছিল 80 আর এখন আপনার বেগ কত 20, থামাইও ফেলতে পারেন, কোনো বিষয় না। অর্থাৎ সময়ের সাথে বেগ যদি আপনার হ্রাস পায়, কমে যায়, তখন সেটা হবে কি বলো, মন্দন। ঠিক আছে, তাহলে এই মন্দন ত্বরণ বা মন্দনের একই একক মাত্রা সবকিছু সমান, জাস্ট এটার ক্ষেত্রে কি হবে না, যে এটার আদিবেগটা বেশি হবে না, আদিবেগটা বেশি হবে না, কারণ আমার আদি শুরুর বেগটা এখানে বেশি থাকবে আর শেষ বেগটা কি থাকবে, কম থাকবে। তাহলে আদিবেগ মাইনাস শেষ বেগ বাই সময়, তুমি যদি এইটা দাও তাও হবে, এটা দিলে কি হবে না, তোমার মান প্লাস আসবে না। আদিবেগ যদি তুমি আগে দাও, যে মানটা আসবে মন্দনের মানটা প্লাস আসবে না। তুমি যদি শেষ বেগ মাইনাস আদিবেগ করো, ওটার একদম ডিরেক্ট মন্দন বেরোবে না। তুমি যদি আদিবেগ মাইনাস শেষ বেগ সময় দাও, ডিরেক্ট মন্দন বেরোবে।
আর তুমি যদি শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময় দিয়ে অঙ্ক করো তা হবে, কিন্তু অঙ্কে মাইনাস আসবে না, অর্থাৎ এটা ত্বরণ। আর তুমি যখন মাইনাসটা বাদ দিয়ে দিবা তখন সেটা হয়ে যাবে মন্দন। জাস্ট পার্থক্য। তাছাড়া এর একক মাত্রা সব সমান, যে কোনো ত্বরণ যে কোনো বেগ সবকিছুর একক মাত্রা সমান। এই ছিল হচ্ছে আমাদের ত্বরণ আর মন্দন। আর গতির সমীকরণটা এখানে দেখেন আমি লিখে দিছি। এখন এটা ভি ইকুয়াল, ভিটা বেগ, ইউটা আদিবেগ, এটা ত্বরণ, টিটা সময়। ঠিক আছে, জাস্ট এইটুক মনে রাখলে হচ্ছে। আর এসটা সরণ বা দূরত্ব যাই বলেন না কেন, এটা এখন এইটা কিভাবে আসলো এটা আমি আলাদা একটা ক্লাসে আমি আলোচনা করব, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটা আপনি মুখস্থ করবেন, মানে প্রতিপাদন আসবে না কখনো পরীক্ষায়। আপনি যদি বোঝেন আর না বোঝেন, এই সূত্রগুলো একদম মানে ঠোঁটের আগায় থাকবে। এটা যদি মুখস্থ করে ফেলেন তাহলে এই যে 8 নাম্বার টপিক যে পড়ন্ত বস্তু সূত্র দিছি, যে গ্যালিলিও যে সূত্রটা গুলো দিছে, সেটা আপনার জন্য একদম চোখ পানি হয়ে যাবে। ঠিক আছে, এর জন্য আপনি এই সূত্রগুলো মুখস্থ করে নেন। আচ্ছা, তাহলে পার্ট 7 এবং পার্ট, অর্থাৎ গতির সমীকরণ আর পড়ন্ত বস্তুর সূত্র, এটা পরবর্তী কোনো পার্টে আলোচনা করা হবে। আর আজকের ক্লাস এই পর্যন্তই। আমার এতটাই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।